5 আগস্টের সকালটা মুক্তিকামী মানুষের কাছে ছিল চরম উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় আর আতঙ্কের। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল না হলে স্বৈরাচারের কালো মেঘেই ঢাকা থাকবে রাজনীতির আকাশ। কিন্তু লাখ লাখ মানুষ যখন গণভবনের দিকে, তখন শেখ হাসিনার তল্পিতল্পা গোছানোর শেষ সময়। জনমানুষের সেই স্রোত, এনটিভি সহ গণমাধ্যমের সম্প্রচারের দৃশ্য শেখ হাসিনাকে দেখানোর পরই পালিয়ে যেতে রাজি হন শেখ হাসিনা। সেদিনের গণভবন ঘেরাও দৃশ্যপট তুলে ধরছেন ওবায়দুল্লাহ মামুন। মার্চ টু ঢাকা কর্মসূচি 5 আগস্ট 2024। এই আন্দোলন কর্মসূচি সফল হবে নাকি স্বৈরাচারের সাজানো ছকে নস্যাৎ হবে হাজারো প্রাণের বিনিময়ে এগিয়ে যাওয়া শেখ হাসিনা পতনের এক দফা কর্মসূচি? এমন উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় আর আতঙ্ক দিয়ে শুরু হয়েছিল সেদিনের ভোর। তবে সূর্যের আলোরশ্মি যতই তেজ ছড়াতে থাকে, ততই চারদিক থেকে গণমাধ্যমের কর্মীদের কাছে খবর আসতে থাকে মানুষ রাস্তায় নামছে। উত্তরা, যাত্রাবাড়ি, গাবতলী, বাড্ডা, রামপুরা, চানখারপুল, মানুষ জেগে উঠেছে। এক দফা দাবি, যাদের লক্ষ্য তাদের রুখবে কে? মৃত্যু নয়তো মুক্তি। যে তুর্কি মরতে জানে তাকে পুলিশ কিংবা আইনের বেড়াজালে আটকানো সহজ। সকাল 11:30টার দিকে উত্তরা থেকে আসা মানুষের স্রোত এয়ারপোর্ট, খিলক্ষেত, বনানী হয়ে মহাখালীতে এসে সেনাবাহিনীর বাধার মুখে পড়ে। লাখো মানুষের সেই জনস্রোত আটকাতে পারেনি কোনো বাধা। গণভবন ঘেরাওয়ের সেই পদক্ষেপে শেখ হাসিনার অন্তরাত্মা কেঁপে ওঠে। এনটিভির হয়ে বাঁধভাঙা সেই মিছিলের দৃশ্য সেদিন দর্শকদের সামনে তুলে ধরেছিলেন তৎকালীন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। পদযাত্রার মতো যেটি উত্তরা আবদুল্লাপুর এলাকা থেকে ঢুকছিল, তো ওখান থেকেই আমাদেরকে ইনফর্ম করছিল যে আমরা কিন্তু আসছি, আমিও এই মিছিলে আছি ভাই, এরকম হাজার হাজার লোক, লাখ লাখ মানুষ আমরা আসছি। ড্রোন ক্যামেরা আমরা যখন উপরে উঠালাম, তখন আসলে আমরা সত্যি অভিভূত হয়ে যাই যে মানে হাজার হাজার মানুষ আর কি, রাস্তায় কোনো জায়গা নেই, মানুষ আসছে। 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট কারফিউ ছিল সেদিন। দুপুর 1টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও রামপুরা বনশ্রী সড়কে হঠাৎ করে নেমে আসে লাখো মানুষের মিছিল। আরেকটি টিভি চ্যানেলের সংবাদকর্মী জানালেন, অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় নিরস্ত্র ছাত্র জনতার। বনশ্রী থেকে যে রাস্তাটা রামপুরা ব্রিজে কানেক্টেড হয়েছে, সেই রাস্তাটিতে ভীমরুলের মতো ছাত্ররা বা সাধারণ আন্দোলনকারীরা তারা রাস্তায় নেমে এলো। তখন সেনাবাহিনী ব্যারিকেড খুলে দিচ্ছে। তা আমি দূর থেকে দেখে বুঝলাম কিছু একটা ঘটছে। সমস্ত বাধার পাহাড় ডিঙিয়ে মৃত্যু ভয়কে উপেক্ষা করে দৃপ্ত পায়ে হেঁটে চলা সব মানুষ মিলিত হন এক মোহনায়। বিজয় সরণি, মানিকমি এভিনিউ, আসাদ গেট, আগারগাঁও হয়ে গণভবন। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পালিয়ে বাঁচলেও রাজনৈতিক মৃত্যু হয় আওয়ামী লীগ ও তার সরকারের, যা রাজনীতির ইতিহাসে বিরল। এই ঘটনা আসলে আমাদেরকে বুঝিয়ে দেয় সেটি হচ্ছে যে কোনো ধরনের স্বৈরাচারী যে আচরণ তা যদি থাকে এবং তার এগেনস্টে যদি ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়, তাহলে যত বড় শক্তিশালী হোক না কেন স্বৈরাচার, তাদের পতন অনিবার্য। কিন্তু সেই মুক্তির স্বাদ দীর্ঘায়িত হয়নি রাজনৈতিক দলগুলোর অনৈক্যর কারণে। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি জুলাই গণ অভ্যুত্থান। আমরা কি 2 বছর পরে সেই কাঠামো নির্মাণ করতে পেরেছি, অথবা আমরা কি শুরু করতে পেরেছি কিনা, এটি একটি বড় প্রশ্ন। আমরা দেখি যে যারা রাজনীতিতে বড় বড় যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বিমত আমরা দেখতে পাই। এই দ্বিমতের ফলে যেটি হচ্ছে যে ওই স্পিরিটটাকেই কিন্তু এখন একটা প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে। গণভবন এখন আর ক্ষমতার নয়, এটি এখন জনতার জাদুঘর। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাইয়ের তপ্ত দিনগুলোতে ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহার সহ নৃশংসতার চূড়ান্ত সীমা পার করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, আন্দোলন দমাতে 3,05,000-এর বেশি গুলি ছুঁড়েছিল পুলিশ, যার মধ্যে কেবল ঢাকাতেই প্রায় 95,000 গুলিতে ঝাঁঝরা করা হয়েছিল হাজারো তরুণের বুক। ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশের এই নজিরবিহীন হিংস্রতা আর পরবর্তী অস্ত্র লুটের আদ্যপান্ত থাকছে নাহিদ প্রিন্সের রিপোর্টে। একটি স্বাধীন রাষ্ট্রে নিজের দেশের নাগরিকদের দমাতে কতটা হিংস্র হয়ে উঠতে পারে রাষ্ট্রযন্ত্র,
রক্তাক্ত জুলাইয়ের দিনগুলো তার এক জীবন্ত দলিল। মরে একটা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের। এবং সাভারের রাস্তায় পুলিশের সাজোয়া যান থেকে শিক্ষার্থী ইয়ামিনের দেহ যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছিল, কিংবা আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে যেভাবে ঝাঁঝরা করে দেয়া হয়েছিল, তা যেন কোনো যুদ্ধক্ষেত্রকেও হার মানায়। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে পুলিশ সেদিন কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে মারণাস্ত্রের ট্রিগার চেপেছিল ছাত্র জনতার বুকে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, বুলেটের সেই তাণ্ডবে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অর্থাৎ 21 দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন 426 জন, যার মধ্যে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে রাজধানীর প্রবেশদ্বার যাত্রাবাড়িতে। জুলাইয়ের শুরু থেকে সেখানে প্রাণ হারিয়েছে 117 জন। এছাড়া পুলিশি বর্বরতার চিত্রে উত্তরায় 70, মিরপুরে 62 এবং মোহাম্মদপুরে 43 জনের বুক ঝাঁঝরা করেছে বুলেট। ফ্যাসিবাদী এই হিংস্রতা শুধু রাজপথেই সীমাবদ্ধ ছিল না। পুলিশের দূরপাল্লার স্নাইপার ও বুলেটের হাত থেকে রেহাই পাননি ঘরের ভেতরের মানুষ কিংবা অবুঝ শিশুরাও। কেবল নিজের বাসার বারান্দা ও ছাদে দাঁড়িয়ে বুলেটের শিকার হয়েছেন 10 জন নারী। আর জানালা দিয়ে আসা গুলিতে ঘরের ভেতরেই প্রাণ হারিয়েছে অন্তত 92 নিষ্পাপ শিশু কিশোর। এছাড়াও ঢাকার বাইরে সাভার, চট্টগ্রাম, নরসিংদী, ফেনী ও রংপুরে ছাত্র জনতার আন্দোলন দমাতে হিংস্রাত্মক আচরণ করে পুলিশ। 18 জুলাই থেকে 20 জুলাই আর 4 ও 5 আগস্ট অর্থাৎ এই 5 দিনেই হত্যা করা হয় 747 জন আন্দোলনকারীকে। যাদেরকে সে সময় হত্যা করা হয়েছিল তাদের বেশিরভাগেরই গুলি লেগেছিল বুকে, পিঠে ও মাথায়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ক্ষুব্ধ জনতা ও সুযোগ সন্ধানীদের ক্ষোভ আছড়ে পড়ে পুলিশের ওপর। দেশের 600-এর অধিক থানা ও পুলিশি স্থাপনায় হামলার পর অরক্ষিত হয়ে পড়ে সরকারি অস্ত্রাগার। 2 দিনে বিভিন্ন চক্র লুট করে নিয়ে যায় 5818টি আগ্নেয়াস্ত্র। পরবর্তীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সিংহভাগ অস্ত্র উদ্ধার হলেও এখনও উদ্ধার করতে পারেনি অনেক আগ্নেয়াস্ত্র। তাই ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অবৈধ অস্ত্রর চোরাগুপ্তার ব্যবহার পুরোপুরি বন্ধ করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অহেতুক ইস্যু সৃষ্টি তৈরিরও চেষ্টা করা হচ্ছে। অভ্যুত্থানের দ্বিতীয় বছরে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। রক্তস্নাত গণ অভ্যুত্থানে হাজারো শহীদের স্মৃতির স্মরণে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছরেই তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জুলাই শহীদ, আহত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্বচক্ষে দেখেন জুলাইয়ের নিষ্ঠুর বর্বরতার চিহ্ন। পরে আলোচনায় শহীদ স্বজনরা তুলে ধরেন তাদের শোক ও স্মৃতি। 1400 শহীদ ও 30,000 আহত সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি। আমি তো আমার সন্তানকে পাবো না, যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে ওই কলেজে পড়ছে। জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এটি হবে মাইল ফলক। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। পরে প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘরের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই দিনটি দেশের যুগান্তকারী গণতান্ত্রিক ইতিহাসের স্মারক। এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ মুক্ত দেশকে কেউ কেউ এখন অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের
পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। তারেক রহমান বলেন, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্যপ্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। এ সময় হতাহতদের স্বচ্ছ বিচারের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার প্রধান বলেন, জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রা ও আন্দোলন সংগ্রামের ইতিহাস বহন করে চলবে। ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন ক্যাম্পাসে হামলার প্রতিবাদে গণজমায়েত ও গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় ছাত্র শিবিরের সাথে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গণজমায়েতে ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ক্যাম্পাসে আবারও গণরুম, গেস্টরুম ও হল দখলের সংস্কৃতি ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে ছাত্রদল। যারা হামলা করেছে তারা একজনও ছাত্র নয় দাবি করেন শিবির সভাপতি। এ সময় নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রদলকে ক্যাম্পাসে সংযত হওয়ার আহ্বান জানান। এরপর ক্যাম্পাস আবারও উত্তপ্ত হলে এর দায় সরকার নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জীবনের বিনিময় হলেও গণভোটের গণরায় বাস্তবায়নে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিক আরও বলেন, যেখানেই সন্ত্রাস জনগণের অধিকার হরণ হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলে অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবে 11 দল। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকীতে গণরায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকে নেতাকর্মীরা। সমাবেশে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, অতীত স্বৈরাচারী সরকারের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চায় বর্তমান সরকার। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চাই, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এতে আপনাদের গাত্র দেওয়ার কোনো কারণ তো আমি দেখি না। এটা ভারতের বয়ান, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে শাসন করা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। ফ্যাসিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। এ দেশ আমাদের সকলের, দেশকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। এবং এই দাবি মহান আল্লাহর সাহায্য নিয়ে বিইজনিল্লাহ আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, কোনো কিছুর বিনিময়ে না, জীবনের বিনিময়ে হলেও এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশের যেখানে জুলুম হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির 90 জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। বক্তাদের কথা উঠে আসে গত কয়েকদিনে শিক্ষাঙ্গনে অস্থিরতার বিষয়। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেসব রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানের পথ তৈরি করেছে তাদের মধ্যে কোনো বিভক্তির সৃষ্টি হওয়া উচিত নয়। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অন্যদিকে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে ভারত দ্বিমুখী আচরণ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর গুলশানে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেয়া অডিও বক্তব্যের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিটেনের একজন আইনজীবী
তিনি এসেছেন ন্যায়সঙ্গত একটি লড়াই করার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী তার আইনি লড়াই করার জন্য তাকে হাসিনা ঢুকতে দেয়নি বলে ভারত দিল্লিতে তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি। আর আজকে শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না চোখ দিয়ে ঝরছে যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। এর আগে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গণ অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ফ্যাসিবাদী ষড়যন্ত্রের অংশ। জুলাই অভ্যুত্থান দিবসে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ র্যালি আয়োজন করে। এদিকে জুলাই অভ্যুত্থান উদযাপন কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য রোকেয়া বেগম অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে যেসব পরিবর্তনের প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। আমাদের শহীদরা যেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির অদম্য জুলাই শীর্ষক একটি র্যালি বের করলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। পরে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এবং ছাত্র শিবির পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এতে 5 জনের মতো নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে উপাচার্যের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় ছাত্রদল ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেছেন তিনি। এ সময় জামায়াত আমির ক্ষমতাসীনদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। একযোগে ক্যাম্পাসে হামলার পেছনে ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, নতুন বাংলাদেশে কেউ ফ্যাসিস্টের মতো আচরণ করলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগের অনুশোচনা নেই, দলটি নির্লজ্জের মতো আবারও দেশে আসার কথা বলছে উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশে আসেন, রাজপথে দেখা হবে। এ সময় জুলাই অভ্যুত্থান নিয়ে সরকারি ডকুমেন্টারির সমালোচনাও করেন তিনি। রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল ও এনসিপির আচরণেও সমালোচনা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ইফতেখার রেজার রিপোর্ট। বৈষম্যহীন দেশের দাবিতে তরুণদের দাবানল দাবিয়ে রাখতে সেদিন গুলি ছোড়া হয় রাষ্ট্রীয়ভাবে। আর ফ্যাসিবাদ পালিয়ে যাবার 2 বছর পর সেই জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান পালিত হলো রাষ্ট্রীয়ভাবে। তবে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রদর্শিত একটি ডকুমেন্টারি নিয়ে বাধে বিপত্তি। শহীদ আবু সাইদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি না থাকা সহ নানা অসঙ্গতিতে হট্টগোল শুরু হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে তাদের বক্তব্য তুলে ধরেন। কারণ এটা ইতিহাসের অংশ, এই ইতিহাসকে বোঝা যায় না। তেমনি ভাবে এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সব সময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাটা উচ্চারণ করি। মাসব্যাপী জুলাই যোদ্ধার শহীদ পরিবারের যে কান্না, সব আহতদের সমান তালিকায় আনা হয়নি, সুযোগ সুবিধা পাচ্ছে না, অনেকে তালিভুক্ত হননি, অনেকের চিকিৎসা হচ্ছে না। একটা বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে এই কয়েকজন শহীদের সুচিকিৎসা, পুনর্বাসন কোনো অসম্ভব ব্যাপার নয়। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। শহীদ হওয়া যোদ্ধাদের পরিবার ও সম্মুখ সারির আহত যোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনায় রাষ্ট্রপতি তার ভাষণে এমন বিশৃঙ্খলার জন্য উষ্মা প্রকাশ করেন। ভুল সংশোধন করতে চাই।
সকালে অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন। এটাই তো আমরা কামনা করি। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে দলটির অনুশোচনা নেই বলেও সমালোচনা করেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। জনকল্যাণে রাজনৈতিক দল ও নেতাদের জ্ঞান অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।